জুলাই অভ্যুত্থানের ঘটনায় সহস্রাধিক মামলার একটিরও তদন্ত শেষ হয়নি। মামলা বাণিজ্য ও ধীরগতি নিয়ে শহীদ পরিবারের হতাশা। আমার ছেলেরে গুলি করা শেখ হাসিনার বিচার আমি চাই। এটা কোনো লোক দেখানো বিচার হবে না, এবং এটা মানুষকে সান্ত্বনা দেওয়ার বিচার হবে না, এবং এটা বিচার করে দেখাইতে হবে আমাদের। সংস্কার নিয়ে লিখিত প্রস্তাব জমা দেওয়ার পর আজ ঐকমত্য কমিশনের সঙ্গে বসছে জামায়াতে ইসলাম। 10:30টায় বৈঠক শুরু। স্বর্ণের লাগামহীন দামে বিক্রি কমেছে 60% পর্যন্ত। শুল্ক ও বাণিজ্য যুদ্ধেরও প্রভাব বলছে জুয়েলারি সমিতি। ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। যোগ দেবেন অন্ত্যেষ্টিক্রিয়ায়। অংশ নিতে জড়ো হচ্ছেন বিশ্ব নেতারা। জম্মু কাশ্মীর সীমান্তে দ্বিতীয় দিনের মতো ভারত ও পাকিস্তানি সেনাদের গোলাগুলি। সিন্ধুর জল নিয়ে ঘোলা হচ্ছে দুদেশের সম্পর্ক। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার ঘটনায় বিভিন্ন থানা ও নিম্ন আদালতে দায়ের করা মামলা ছুঁয়েছে হাজারের কোটায়। নির্মম এই হত্যাযজ্ঞের অধিকাংশ মামলার বয়স 9 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত একটি মামলারও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, মামলার বিচার শেষ করতে তাড়াহুড়ো করবে না তারা। এদিকে মামলা বাণিজ্য সহ বিচার কাজের ধীরগতি নিয়ে হতাশা স্বজন হারানো পরিবারগুলোর। রাব্বি হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন আব্দুল লতিফ। কলেজে অনেক আমার এই ছেলের মতো আমি, আমার মা ডাক দেয় না, সহ্য করতে পারতেছি না। ছেলের রক্তমাখা পোশাক জড়িয়ে ধরে অঝরে এ কান্না এক মমতাময়ী মায়ের। আমাকে বলেন না। জুলাই গণঅভ্যুত্থানে নিহত শাহজাহান আলীর বাবা মায়ের এখন একটাই প্রশ্ন, ছেলে হত্যার বিচার কবে পাবেন? আমার ছেলেরে গুলি করা শেখ হাসিনার বিচার আমি চাই। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 16 জুলাই নিউ মার্কেটের ঠিক এই জায়গাটিতেই রক্তাক্ত অবস্থায় নিহত হয়ে পড়েছিলেন পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলী। 5 আগস্ট পরবর্তী সময়ের প্রথম দিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতাকর্মীদের নামে যে কয়েকটি হত্যা মামলা হয়েছিল তার মধ্যে অন্যতম শাহজাহান আলী হত্যা মামলা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গত বছরের 13 আগস্ট সদরঘাট থেকে আটক হয় সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান। তাদের প্রথমবারের মতো গ্রেপ্তার দেখানো হয় নিউ মার্কেট থানার শাহজাহান আলী হত্যা মামলায়। 2 দফা তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়ে এখন মামলাটি তদন্ত করছেন পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তা মনির হোসেন। 8 মাস পেরিয়ে গেলেও কবে নাগাদ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে বলতে পারছেন না তিনি। উল্লেখযোগ্য অগ্রগতি নাই, বলতে পারতেছি না আমরা এখন। জুলাই আন্দোলনে শহীদ শাহজাহানের পরিবারের মতো বিচার পাওয়া নিয়ে এমন শঙ্কা আছে অনেকেরই। এই যেমন আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত ব্যবসায়ী সুলতান আহমেদ মামলা করে এখন নিজেই হয়রানির ভয়ে আছেন। তারা শুধু বলে যে আমরা আপনাকে মামলা যে চার্জশিট জমা দেব হচ্ছে নির্বাচনের আগে। তবে নিম্ন আদালতে চলমান এসব মামলায় কিছু ব্যতিক্রমও আছে। যেমন লালবাগে পুলিশের গুলিতে নিহত জুলাই শহীদ শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহর মামলা। এই মামলারও নির্দেশদাতা হিসেবে প্রধান আসামি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আসামি করা হয়েছে ওই সময়ে লালবাগে দায়িত্ব পালন করা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের। ইতিমধ্যে পুলিশের কোন কোন সদস্য সেদিন শটগান ব্যবহার করেছিল তাদের জেরা করা হয়েছে। হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ তার নেতাকর্মীরা যেভাবে নির্দেশ ও বক্তব্য দিয়েছিল সম্পন্ন করা হয়েছে সেসব ফরেন্সিকও। প্রশ্ন হলো, এত কিছুর পরও এই মামলার চার্জশিট জমা দিতে দেরি হচ্ছে কেন? এখন অপেক্ষা কেবল ঊর্ধ্বতন কর্তাদের নির্দেশের। শেখ হাসিনা, তারপর ওবায়দুল কাদের যারা উস্কানিমূলক বক্তব্য রাখছে, এই ভিডিওগুলো আমরা কালেকশন করে এগুলো আমরা ফরেনসিক করেছি অলরেডি। বাস্তবতা হলো, জুলাই হত্যাকাণ্ডে এখনও মামলা হচ্ছে বিচারিক আদালতে। এসব মামলার সংখ্যা ইতোমধ্যে হাজার ছুঁয়েছে। সংখ্যাটি এত বেশি যে এসব মামলায় কতজন তদন্তকারী কর্মকর্তা কাজ করছে তারও হিসেব নেই ঢাকা মহানগর পুলিশের কাছে। গণহারে দায়ের করা এসব মামলার তাহলে ভবিষ্যৎ কি? আমরা আশা করি এই দ্রুততম সময়ের ভিতরে আমরা কিছু মামলার
যে অগ্রগতি প্রতিবেদন সেটা বিজ্ঞ আদালতে দাখিল করতে পারবো। সার্বিকভাবে বিচার কার্যের এই যে ধীরগতি, তাতে হত্যাকাণ্ডের মতো চরম নির্মমতার শিকার পরিবারগুলো হতাশ। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন তাদের কোনো তাড়াহুড়ো নেই। এটা কোনো লোক দেখানো বিচার হবে না, এবং এটা মানুষকে সান্ত্বনা দেওয়ার বিচার হবে না, এবং এটা বিচার করে দেখাইতে হবে আমাদের। এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন মামলা বাণিজ্য সহ সামগ্রিকভাবে যে লেজে গুপুরে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বিচার পাওয়াটাই এখন অনিশ্চিত। ভিকটিম তো আছেই, এখানে মারা তো গেছেই, তার পরিবারটা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বা হচ্ছে এখনো পর্যন্ত। তাদের এই মামলার বিচার পাওয়াটা হচ্ছে অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। আমি ধরেন নাম দিলাম, নামগুলোর ব্যাপারে আরও সবচেয়ে বড় যেটা খারাপ কাজ হয়েছে সেটা হচ্ছে এক শ্রেণীর মানুষ ব্যবসা করেছেন এই নাম নিয়ে। বিচারিক আদালতের এমন চিত্র থাকলেও অন্যদিকে গণহত্যার বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার পাবেন এই আশা নিয়ে বসে আছেন স্বজন হারানো ভুক্তভোগীরা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। বিশ্বজুড়ে স্বর্ণের বাজারে আবারও অস্থিরতা। দেশের বাজারে স্বর্ণের ভরি ঠেকেছে 1,72,000 টাকায়। এমন বাস্তবতায় বিক্রি কমেছে 50 থেকে 60% পর্যন্ত। বাজুস বলছে, শুল্ক বাণিজ্য যুদ্ধের পাশাপাশি দেশের বুলিয়ান মার্কেট লাগামহীন দাম বৃদ্ধির অন্যতম কারণ। অর্থনীতিবিদদের পরামর্শ, ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে স্বর্ণের চাহিদা ও যোগানের সমন্বয় করতে হবে। সাজিদা রাফাতের প্রতিবেদন। অর্থনৈতিক অনিশ্চয়তায় সুরক্ষা কবচ স্বর্ণ। যে কোনো সংকটে লাফিয়ে দাম বাড়ার রেকর্ড আছে এই মূল্যবান ধাতুটির। বিলাসী পণ্য হিসেবে দাম বৃদ্ধিতে বারবার রেকর্ড ভাঙছে স্বর্ণ। বিশ্ববাজারে তো বটেই, দেশের বাজারেও লাগামহীন এর দাম। শুল্ক ও বাণিজ্য যুদ্ধের উদ্বেগের কারণে মার্কিন ডলার যখন দর হারাচ্ছে, তখন আন্তর্জাতিক বাজারের সাথে দেশেও ধরাছোঁয়ার বাইরে যাচ্ছে স্বর্ণ। টানা 4 বার বৃদ্ধির পর কিছুটা কমলেও রেকর্ড ছুঁয়েছে দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের তথ্য বলছে, চলতি বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দাম সমন্বয় হয়েছে 26 বার। এর মধ্যে দাম বেড়েছে 19 দফায় আর কমেছে মাত্র 7 বার। 2024 সালে দাম সমন্বয় হয়েছে 62 বার, যার মধ্যে দাম বেড়েছে 35 বার। প্রতি মাসে একাধিকবার তো বটেই, মাত্র একদিনের ব্যবধানেও দাম ওঠানামার চিত্রও দেখা যায়। দাম বৃদ্ধির ধারাবাহিকতায় সবশেষ 22 এপ্রিল 22 ক্যারেটের স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় 1,77,000 টাকা। তবে একদিনের ব্যবধানে কিছুটা কমে দর ঠেকেছে 1,72,000 টাকায়। দেশের বাজারে এটি এখন পর্যন্ত রেকর্ড দাম। এমন বাস্তবতায় মধ্যবিত্ত ক্রেতাদের হাতের নাগালের বাইরে স্বর্ণ। বিয়ে কিংবা সামাজিক আয়োজনে কমছে এর ব্যবহার। হঠাৎ এমন চড়া বাজারে ক্রেতারা বলছেন, লাগামহীন দামের কারণে গহনা কিনতে হিমশিম খাচ্ছেন তারা। আমরা আর গোল্ডের দিকে যেতে পারি না, এবং আগামীতে আমরা গোল্ড কিনা বন্ধ করে দেব, কারণ আমাদেরও আর ক্রয় ক্ষমতার বাহিরে। বাইরের জায়গার চাইতে আমাদের দেশে একটু বেশি বাড়াইয়া দেয়। আগে যেটা 1 ভরির মধ্যে হতো সেটা এখন 8 আনা বা এরকম কমায় নিয়ে আসার চেষ্টা করতেছি, বা দেখা যাচ্ছে 22 ক্যারেট 21 ক্যারেট আমরা এখন 18 ক্যারেটে আসতে যাচ্ছি। অব্যাহত দাম বৃদ্ধিতে চিন্তার ভাঁজ ব্যবসায়ীদেরও। দাম বাড়ায় আগের চেয়ে বিক্রি কমেছে 50 থেকে 60% পর্যন্ত। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে জুয়েলারি ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় তারা। মার্কেটে আপনার যে কোয়ান্টিটি অফ সেল ছিল দাম বাড়ার আগে, এখন সেই কোয়ান্টিটি অফ সেল কমে গেছে। তো এটা প্রয়োজনে যারা ধরেন 5 ভরি কিনতো তারা এখন 2.5 ভরি কিনছে। কাস্টমার আমাদের উপরে মানে গোল্ডের দোকানের উপরে ফেথ হারাচ্ছে। ইভেন আপনার এই অস্থিরতার কারণে বেচা কিনি, অনেকে ভাবছে যে এটাকে অ্যাসিড হিসেবে তুলনা করছে, যে এটা আমি কিনে রাখলে দাম বাড়বে। আবার অনেকে চিন্তা করছে দাম হয়তো বা একটু কমুক, আমরা কিনতে পারি। আর সাধারণ যারা আমাদের মতন যারা মধ্যবিত্ত, তাদের তো একদম ধরাছোঁয়ার বাইরেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ককাণ্ডে বিশ্বজুড়ে স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। শুধু দেশেই নয়, বিশ্ববাজারে স্বর্ণের আউন্স প্রতি দাম বেড়ে হয়েছে 3,319 মার্কিন ডলার। দেশের বাজারে দাম বৃদ্ধির জন্য বিশ্ববাজারের অস্বস্তিকর সমীকরণের পাশাপাশি বুলিয়ান মার্কেটকেও দায় দিচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাজুস। সাপ্লাই চেইন যেটা আছে, সেই সাপ্লাই চেইনের মধ্যে আমরা যদি ফলো করি তাহলে যে পার্সেন্টেজ অফ কনজাম্পশন বিভিন্ন ডাইভার্সিফিকেশনের অনেক বেড়ে গেছে। যেহেতু আমাদের দেশে লোকাল সোর্স বা ফর্মাল সোর্সে আমরা গোল্ড পাই না, তো ওই কারণে আমাদের তো আসলে মানে অন্ধকারে থাকতেই হচ্ছে। এই কারণে আমরা তাঁতীবাজারের যে গোল্ডের রেটটা পাবলিশ হয়, ওই রেটটাকেই আমরা বাজুস পাবলিশ করি। তো সেখানে ধরেন ওয়ার্ল্ড মার্কেটের সাথে বাংলাদেশের তারতম্য একটু থাকতে পারে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, দেশের বাজারে স্বর্ণ আমদানি চাহিদা কিংবা
সরবরাহের কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ডলারের মূল্যমান কমে যাওয়ার আশঙ্কায় কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ছে, যা ক্রেতাদের মধ্যে তৈরি করছে অর্থনৈতিক চাপ। তাই স্বর্ণের চাহিদা ও যোগানের সমন্বয়ের অভাব ঘোচানোর দাবি তাদের। পৃথিবীতে যখন টেনশন তৈরি হয়, অর্থনীতি নিয়ে যখন অস্থিরতা তৈরি হয়, তখন মানুষের সম্পদ আসলে কোথায় রাখবে, সেটার সেফ জায়গা কোথায়, সেটা হিসাবে মানুষ মূল্যবান ধাতু হিসাবে মনে করে যে স্বর্ণে রাখলে এটা বেশি সেফ। পৃথিবীতে যত সেন্ট্রাল ব্যাংক রয়েছে তারা তাদের যে সারপ্লাস থাকে, উদ্বৃত্ত থাকে, বৈদেশিক ফরেন কারেন্সি রিজার্ভ যদি সারপ্লাস থাকে হিউজ পরিমাণ, তখন তারা কিন্তু বিকল্প ভাবনা ভাবে। সেন্ট্রাল ব্যাংকগুলো কিন্তু এই স্বর্ণকে একটা বিনিয়োগের একটা বড় উপাদান হিসাবে মনে করে। শুধু সাজসজ্জায় নয়, অর্থনৈতিক দুর্দিনে বহুকাল ধরেই নিরাপদ বিনিয়োগ হিসেবে ভূমিকা রাখছে স্বর্ণ। তাই বৈশ্বিক বাজারের সাথে সঙ্গতি রেখে ব্যবসায়ীদের মুনাফার মার্জিনকে সমন্বয়ের পাশাপাশি স্বর্ণ কেনাবেচায় সচেতন হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। ভ্যাটিকান শহরে সেন্ট পিটার্স স্কোয়ারে প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ প্রতিনিধি দলকে স্বাগত জানান ভ্যাটিকান সিটির জেনারেল। এরপর ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান ডক্টর ইউনুস। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। আজ পোপের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এর আগে গতকাল কাতারের দোহা থেকে ইতালি পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। পোপের শেষকৃত্যে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রিন্স উইলিয়াম, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এদিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানের জন্য প্রস্তুত ভ্যাটিকান সিটি ও ইতালি। প্রায় ১৫০টি দেশের প্রতিনিধির যোগ দেওয়ার কথা রয়েছে সেখানে। বাংলাদেশ সময় দুপুর ২টায় ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে অনুষ্ঠিত হবে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া। পোপের শেষকৃত্যের পর সাইডলাইনে কূটনৈতিক আলোচনা সারতে পারেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। জাহানারা ভুইয়ার প্রতিবেদন। পোপ ফ্রান্সিসকে শেষবারের মতো দেখতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় ঢল নামে হাজারো মানুষের। ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রদ্ধা জানিয়েছেন মানবতার এই দূতকে। গত ৪ দিনে প্রায় ২.৫ লাখ মানুষ সরাসরি শ্রদ্ধা জানিয়েছেন পোপকে। সাধারণের পাশাপাশি ক্ষণে ক্ষণেই হাজির হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। বেঁচে থাকতে যাদের সঙ্গে দেখা হয়েছে একাধিকবার, শেষবারের মতো তারাও পোপের নিথর দেহের সামনে দাঁড়িয়ে হয়ে পড়েন স্মৃতিকাতর। এরই মধ্যে বন্ধ হয়েছে পোপের কফিন। সাদা রেশম কাপড় দিয়ে ঢাকা হয়েছে পোপের চেহারা। পবিত্র পানি ছিটানো হয়েছে পুরো শরীরে। এরপর মুদ্রা ও মেডেলে ভর্তি একটি বাক্সে ঢোকানো হবে তার মরদেহ। সঙ্গে থাকবে তার কর্মগুণের কিছু তালিকাও। স্থানীয় সময় শনিবার সকাল 10টায় ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে অনুষ্ঠিত হবে পোপের শেষকৃত্য। পরে তাকে সমাহিত করা হবে ঐতিহাসিক গির্জা সান্তা মারিয়া মাজৌরিতে। প্রথা অনুযায়ী সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে পোপ ফ্রান্সিসের সমাধি হওয়ার কথা থাকলেও তার ইচ্ছে অনুযায়ী সান্তা মারিয়া মাজৌরিতে হবে তার শেষ আশ্রয়স্থল। ১৪০০ বছর আগে যীশুখ্রিস্টের মা ম্যারিকে প্রথম উৎসর্গ করা হয়েছিল ঐতিহাসিক এই গির্জাটি। এছাড়াও পোপ ফ্রান্সিসের বেশ পছন্দের জায়গা ছিল এটি। পোপ ফ্রান্সিস চেয়েছিলেন তার শেষকৃত্য অনুষ্ঠান হবে অতি সাধারণভাবে। ভ্যাটিকান কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করছেন তার কথা রাখতে, তবে বিশ্ববাসী তাকে ভালোবাসা জানাতে কার্পণ্য করছেন না। পোপের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ যুবরাজ উইলিয়াম, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিশ্বের প্রায় ৫০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। ১.৫ শতাধিক দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন সেখানে। তবে উপস্থিত থাকবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতানিয়াহু ও পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পোপের শেষকৃত্যে যেতে পারেননি তারা। তবে নরেন্দ্র মোদীর অংশগ্রহণ না করার কারণ জানা যায়নি।
সাধারণত পোপের মৃত্যুর 15 থেকে 20 দিনের মধ্যেই নতুন পোপ নির্বাচিত করা হয়। এরই মধ্যে নতুন পোপ হিসেবে আলোচনা এসেছে ইতালির মাত্তেও জুপ্পি, ভ্যাটিকানের পিয়েট্রো প্যারেলিন, ফিলিপাইনের লুইস আন্তোনিওর নাম। তবে কে হবেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। ফিলিস্তিনের গাজা সহ বিশ্বের নানা প্রান্তে নিপীড়িত মুসলিমের পক্ষে সংহতি জানিয়ে সমাবেশ করছে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চ। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, জানাবেন সমাবেশে অংশগ্রহণকারীরা কি বলছেন? এখানে দেখছি হাজার হাজার মুসলমান এখানে একত্রিত হয়েছে। প্রতিবাদটি ইসরায়েল যে ফিলিস্তিনের উপর যে নৃশংস হামলা করছে এবং বিভিন্ন সময় যে মুসলমানদের হত্যা করছে এর প্রতিবাদে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রেস ক্লাবের সামনে হাজার হাজার মুসলমান বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসছে, তারা নানা প্রতিবাদ জানাচ্ছে। তারা বলছে সরকারের পক্ষ থেকে স্পষ্ট একটি বার্তা, যাতে কোনোভাবেই বাংলাদেশে ইসরায়েলি যে পণ্য রয়েছে সেই ধরনের পণ্য বাংলাদেশে ঢুকতে না দেওয়া হয়। এর পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় মুসলমানদের উপর যে হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে, সেই নির্যাতনের প্রতিবাদে আজকের এই সমাবেশ। এখান থেকে স্পষ্ট একটি বার্তা সাধারণ মানুষ দিতে চায় যারা মুসলমান রয়েছে, যাতে বিশ্বের কোনো জায়গায় মুসলমানদের উপর কোনো ধরনের হামলা অথবা কোনো ধরনের অন্যায় না করা হয়। এর প্রতিবাদটা বাংলাদেশ থেকে জানানো হচ্ছে। শুধু এখানকার আমরা দেখেছি আশপাশের যে এলাকা রয়েছে, প্রেস ক্লাব থেকে শুরু করে এমনকি গোলাপবাগ মাঠ পর্যন্ত, সেখানে মানুষ কারায় কারায় পূর্ণ এবং তারা সবাই এসেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং তারা এখানে এসে একটি প্রতিবাদ জানাচ্ছেন যে কোনো মূল্যের বিনিময় হোক না কেন ইসরায়েলের উপরে ইসরায়েলিরা যেই হামলা ফিলিস্তিনের হামলা কোনোভাবেই সহ্য করা হবে না। বাংলাদেশের মুসলমান যারা সুন্নিপন্থী মুসলমান রয়েছেন তারা এই প্রতিবাদ জানায়। শুধু এখানে যারা এসছেন তারা বিভিন্ন ধরনের বাজার সমর্থক অথবা বিভিন্ন সংগঠনের এমনটা আমরা জানতে পেরেছি। আমরা এখানে কথা বলেছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কেউ এসেছেন, রংপুর থেকে, দিনাজপুর থেকে, কেউ ঢাকার বাইরে থেকে, কেউ নারায়ণগঞ্জ থেকে, এমনকি সমস্ত বাংলাদেশ থেকে আজকের এখানে এই প্রতিবাদটি জানাতে ঢাকায় এই যে মুসলমান রয়েছেন তারা এসছেন এবং তারা বলছেন যে কোনো মূল্যের বিনিময়ে এই হামলা থামানো উচিত। এবং যেহেতু বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট এবং তিনি তার জায়গা থেকে প্রতিবাদের ভাষা জানাতে পারেন, এজন্য তাকেও সেই ধরনের রাষ্ট্রীয় এবং পররাষ্ট্রনীতি মেনে সেই ধরনের প্রতিবাদ জানাতে যে বাংলাদেশের মাটি মুসলমানদের মাটি এবং এই মাটিতে দাঁড়িয়ে কোনো ধরনের অন্যায় সহ্য করবে না। সবকিছু মিলিয়ে যে অসহায় মানুষ রয়েছে, যে অসহায় মুসলমানদের উপর একের পর দীর্ঘ অনেক বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল, এর প্রতিবাদটা তারা এখানে একত্রিতভাবে জানাচ্ছেন এবং তারা প্রতিবাদ করছেন, বলছেন যাতে কোনোভাবেই এই হামলা আর কন্টিনিউ না করে এবং এই হামলা যে কোনো মূল্যের বিনিময়ে বন্ধ করা যায়। এই প্রতিবাদ নিশ্চয়ই বিশ্বের সকল মুসলমানদের একত্রিত কণ্ঠ গিয়ে পৌঁছাবে বিশ্ব নেতাদের দরবারে এবং বিশ্ব নেতারা যারা মুসলিম নেতা রয়েছেন তাদেরকে এই জনগণ আহ্বান জানাচ্ছে যারা তাদের পক্ষে কথা বলেন এবং ফিলিস্তিনের জন্য তারা বিশ্ব দরবারে দাবি তোলেন এবং জাতিসংঘের মাধ্যমে হোক অথবা যে কোনো মাধ্যমে হোক না কেন ইসরায়েলের যে নৃশংসকাণ্ড এবং ফিলিস্তিনের উপর চালানো নির্যাতন অন্যায় খাবার না দেয় এইসব বিষয়গুলো দ্রুত সময়ের মধ্যে এবং সমাধান হয় এবং বাংলাদেশের যোগ্য একটি পদক্ষেপ নেন, যে পদক্ষেপটি তো হবে বিশ্বের দরবারে মুসলমান রাষ্ট্রগুলোর একটি নেতৃত্ব, এমনটাই বলছেন সাধারণ মুসলমানরা। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর কার্গো পণ্য আমদানি রপ্তানিতে নতুন দিগন্তের দ্বার খুলছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। চট্টগ্রাম থেকে চীনের কুনমিং রাজ্যে ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। এতে চীনের বিশাল বাজারের পাশাপাশি ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে কম খরচে কার্গো পরিবহন করতে পারবেন ব্যবসায়ীরা। তবে গত 3 বছরে নানা জটিলতায় চট্টগ্রাম বিমানবন্দরে কার্গো পরিবহন কমে গেছে 70%।
হোসাইন জিয়াদের প্রতিবেদন। প্রায় 85 বছর আগে 1940 সালে ব্রিটিশ আমলে যাত্রা শুরু হয় চট্টগ্রাম বিমানবন্দরের। 90 দশকের মাঝামাঝিতে মধ্যপ্রাচ্যের কিছু দেশের বিমান আসা যাওয়া শুরু হয় এ বন্দরে। 2013 সালে বছরে 15 লাখ যাত্রী পরিবহনে সক্ষম এ বিমানবন্দর আন্তর্জাতিক সংস্থা আইকাওর স্বীকৃতি পায়। তবে যুগ পার করে যাত্রী পরিবহন, বাণিজ্য আর অর্থনীতির সাথে কতটা তাল মেলাতে পেরেছে এ বিমানবন্দর? পরিসংখ্যান বলছে গত 3 বছরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কার্গো পরিবহন কমেছে প্রায় 70%। সমপরিমাণ কমেছে রাজস্ব আয়। আন্তর্জাতিক রুটে চলাচলকারী এয়ারলাইন্সের সংখ্যাও নেমেছে অর্ধেকে, আর ফ্লাইট অপারেশন বন্ধ করেছে 4টি এয়ারলাইন্স। শাহ আমানত বিমানবন্দরে 2022 সালে 11,981 টন কার্গো হ্যান্ডলিং থেকে আয় হয় 6,85,00,000 টাকা। 2023 সালে মাত্র 3,000 টন কার্গো হ্যান্ডলিংয়ে আয় নেমে আসে 2,19,00,000-এ। 2024 সালে 4,680 টন কার্গো হ্যান্ডলিং থেকে আয় দাঁড়ায় 2,88,00,000। সিএনএফ এজেন্টরা বলছেন আমলাতান্ত্রিক জটিলতা, খরচ বৃদ্ধি সহ নানা কারণে জনপ্রিয়তা হারায় চট্টগ্রাম বিমানবন্দর। এখান দিয়ে যদি আমদানি কার্গো হয়, রপ্তানি কার্গো হয় না, রপ্তানি কার্গো হইলে আমদানি কার্গো হয় না। এসব সমস্যার কারণে ফ্লাইটগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। বন্ধ হইতে হইতে এটা 2022 সালে টোটালি অফ হয়ে গেছে। বীর কারখানার ইন্ডাস্ট্রির মালিকেরা বাধ্য হয়ে বাইরে ঢাকা নিয়ে মাল দিয়া ঢাকা থেকে বাইরে এবং বাইরে সময় ক্ষেপণ করে, অর্থ ক্ষেপণ করে এই মাল আমার বাইরে শিপমেন্ট করতে হয়। 2022 সালে 8টি কোম্পানির বিমান কার্গো পরিবহন করত। তবে 2022 সালে এমিরেটস, 2023 সালে কুয়েত, 2024 সালে ওমান ও ফ্লাই দুবাই একে একে বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন এ অঞ্চলের রপ্তানিকারকরা। বিকল্প ঢাকা ও কলকাতা বিমানবন্দর হয়ে পণ্য রপ্তানিতে বেড়েছে খরচ ও সময়। ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ থেকে বিমানযোগে ইউরোপ বা মধ্যপ্রাচ্যে পণ্য পাঠানোর খরচ কলকাতার তুলনায় প্রায় দ্বিগুণ। এর অন্যতম কারণ এয়ারলাইন্স প্রতিষ্ঠানে বাংলাদেশিদের অবস্থান দুর্বল হওয়া। বিদেশি এয়ারলাইন্সের তারা সিইওগুলি চায় না আমাদের দেশ থেকে পণ্য রপ্তানি হোক, এটাই আসল ব্যাপার। না হলে ভারত থেকে আপনার যদি 300 টাকা বাংলাদেশি টাকা হয়, বাংলাদেশ থেকে 700 টাকা কেন হবে? সেও জেট ফুয়েল জ্বালিয়ে যাচ্ছে, আমরাও জেট ফুয়েল জ্বালিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে। ভৌগোলিক কারণে তাদের একটু যে তাদের দূরত্ব কাছে, কিন্তু এত বেশি হওয়ার কথা না। তবে সম্প্রতি ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বিমানে কার্গো রপ্তানিতে নতুন সুযোগ তৈরি হয়েছে, যা কাজে লাগাতে পরিসর বাড়ানোর পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে চীন হয়ে পণ্য রপ্তানিতে চালু হচ্ছে নতুন ফ্লাইট, যা চীনের বিশাল বাজারে প্রবেশ ও সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে। মধ্যপ্রাচ্যে আমাদের এখান থেকে অত্যন্ত প্রচুর পরিমাণে এই যে পেরিশেবল আইটেম, শাক সবজি, বিভিন্ন ফল ফ্রুটস এগুলি যায়। এটার জন্য আমাদের যে কোল্ড স্টোরের যে এরিয়াটা ছিল, এটা অনেক ধরনের আনসার্ভিসেস ছিল। আপনি জেনে অত্যন্ত খুশি হবেন যে আমরা এটা নিয়ে অত্যন্ত তৎপর। এটা আমাদের অলরেডি ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। এয়ার ভেসেল যদি আপনার এক্সপোর্ট হয় তাহলে দেখবেন খরচটা অনেকাংশে কমে আসবে, যেটা ইন্ডিয়া থেকে সুবিধাটা হতো। এবং অ্যাভেলেবেল ফ্লাইট থাকে, যে এয়ারপোর্টটা আছে চট্টগ্রাম বন্দরে তেমন বিজি না, তেমন কার্গো আসে না। এখন যদি এখন নতুনভাবে শুরু করে তাহলে ঢাকার থেকে চাপ কমবে এবং চট্টগ্রাম ইউজ হলে আমরা চট্টগ্রামের সুবিধাটা বেশি পাবো। তবে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে বিমান ভাড়া কমানো ও ফ্লাইট সংখ্যা বাড়ানো না গেলে এই উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে সংশয়ে ব্যবসায়ীরা। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। বরিশাল নগরবাসীর পানির চাহিদা মেটাতে হিমশিম অবস্থা সিটি কর্পোরেশনের। প্রতিনিয়তই দেখা দিচ্ছে পানির সংকট। অভিযোগ রয়েছে, ওয়াসার মতো কোনো প্রতিষ্ঠান বরিশালে না থাকলেও নানাভাবে পানির বিল আদায় করছে সিটি কর্পোরেশন। অমিত হাসানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মহানগরীতে প্রতিদিন পানির চাহিদা রয়েছে প্রায় 7 কোটি লিটার, কিন্তু সিটি কর্পোরেশন থেকে প্রতিদিন সরবরাহ করা হচ্ছে মাত্র 3.5 কোটি লিটার। এতে নগরীর বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে পানির সংকট। নগরীর এই বর্ধিত এলাকাটিতে এখন পর্যন্ত এসে পৌঁছায়নি সিটি কর্পোরেশনের পানির লাইন। ব্যক্তিগতভাবেও পানি উত্তোলন করলেও সে পানির বিল দেয়া লাগছে সিটি কর্পোরেশনকে। 68 বর্গ কিলোমিটার আয়তনের বরিশাল সিটি কর্পোরেশনে মাত্র 31 বর্গ কিলোমিটার এলাকায় পানির সংযোগ আছে, কিন্তু সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ পুরো শতভাগ এলাকার বাসিন্দাদের থেকেই আদায় করছে পানির বিল। বরিশাল নগরীর 28 নং ওয়ার্ডে প্রায় 10,000 মানুষের বসবাস। তাদেরই একজন রেবা বেগম।
নিজ বাড়িতে সিটি কর্পোরেশনের পানির লাইন না থাকায় পাশের বাড়ি থেকে দৈনন্দিন কাজে পানি নিচ্ছেন। এই ওয়ার্ড ছাড়াও এমনই ভোগান্তি পোয়াচ্ছেন নগরীর ২৬, ২৭, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দ্রুত সমস্যা সমাধানের দাবি তাদের। কারেন্ট বিল বা ট্যাক্স বিল সব কিছুই তো দিই, কিন্তু এখন আমরা তো সুবিধা পাচ্ছি না, পানি নেই, আমাদের পানির খুবই কষ্ট। অন্য মানুষের বাসা দিয়ে পানি এনে আনিয়ে খাই, এখন যদি আমাকে পানির লাইন দিয়ে একটু হইতে বুঝছেন, আমাকে অনেক সুবিধা হইতে। আমরা আবেদন করছিলাম যে আমাকে একটু পানি যদি দিতে, তাহলে আমরা অনেক ভালো হইতো। আমাকে সিটি কর্পোরেশনের থেকে সাপ্লাই লাইনের বিল যাচ্ছে, কিন্তু আসলে আমরা এরকম পানির কোনো ফ্যাসিলিটি পাচ্ছি না। প্রতি মাসের বিল দেওয়া লাগে, কিন্তু এরা নেয় যে 3 মাস অন্তর। হ্যাঁ, 3 মাসে 600 টাকা পার মান্থ নেয়, 200 টাকা। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, ওয়াসার মতো কোনো প্রতিষ্ঠান বরিশালে না থাকলেও নানাভাবে পানির বিল আদায় করছে সিটি কর্পোরেশন। এছাড়া ট্যাক্সের সাথেও দিতে হচ্ছে পানির বিল, এরপরও কমছে না পানির সংকট। বরিশালে 2টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণের কাজ চলছিল, সেটি কিন্তু এখন পর্যন্ত হস্তান্তরিত হয়নি। আমরা শুনেছি সেটি পরিত্যক্ত ঘোষণা করার পথে। সুপেয় পানি যাতে নিশ্চিত করা যায় এবং সেটি যেন সহজলভ্য হয় এবং অর্থের বিনিময়ে সেখানে যেন কোনো কারসাজি না থাকে। পানির চাহিদা মেটাতে না পারলেও জনগণের কাছ থেকে পানির বিল আদায় করাকে বিধিসম্মত হিসেবে দেখছেন বিসিসির কর্মকর্তা। বলছেন, হোল্ডিং নাম্বার থাকলেই দিতে হবে পানির বিল। একই সঙ্গে টিউবওয়েল স্থাপনেরও ফি রয়েছে। তবে পানির সংকট দূর করতে নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু করার কথা বলছেন তারা। পানির বিল যখন দেবে তখন আমরা দেখি যে পানির রেট যেটা আসছে ওইটার সাথে এটা দুইটার ভিতরে আমরা একটা নিই, অর্থাৎ যেটা পানি বেশি সেটা আমরা মূলত নিয়ে থাকি। আবার আপনি একই সাথে আপনি যখন পানির নতুন করে টিউবওয়েল বসাবেন নিজস্ব, তখন আমাদের আর কি একটা পারমিশন লাগে, বিভিন্ন পারমিশন আছে এই পানির ডায়ামিটার উপর ভিত্তি করে যে বিভিন্ন ধরনের রেট আছে। বরিশাল নগরীর পানির লাইন ব্যবহার করছে প্রায় ৩৪,০০০ গ্রাহক, যা থেকে সিটি কর্পোরেশন বছরে আদায় করছে প্রায় ১০ কোটি টাকা। এছাড়া পানির চাহিদা মেটাতে নগরবাসী ইতিমধ্যে ব্যক্তিগত উদ্যোগে বসিয়েছে প্রায় ২৮,০০০ নলকূপ। পানির চাহিদা মেটাতে বিসিসির দরকার আরও ৩.৫ কোটি লিটার পানি। অমিত হাসান, এখন, বরিশাল। বরগুনায় নিষিদ্ধ জালে ধ্বংস করা হচ্ছে মাছের রেণু। জেলেদের অজ্ঞতা আর দারিদ্রতাকে ব্যবহার করে দেশের মৎস্য সম্পদের ক্ষতির মহোৎসবে মেতেছে রেণু সিন্ডিকেট। এমনকি প্রশাসনকেও পাত্তা দিচ্ছে না তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরগুনার বিষখালী নদীর পাড় থেকে যুক্ত আছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানাবেন প্রশাসন এ বিষয়ে কেন শক্ত অবস্থানে যাচ্ছে না? পায়রা, বিষখালী, বলেশ্বর সহ বরগুনার যে নদীগুলো রয়েছে সেখানে নির্বিচারে জেলেরা রেণু শিকার করেন। তবে জেলেদের অজ্ঞতা, আপনি যেটি বললেন, অজ্ঞতা ও দারিদ্রতাকে পুঁজি করেই কিন্তু এখানকার সিন্ডিকেট তারা রেণু ব্যবসা করছে। সাথে কিন্তু দাদনের যে একটি বিষয় রয়েছে, কেননা এই সিন্ডিকেট গুলো জেলেদের দাদন দিয়ে আটকে রাখছেন এবং তারা এই কারণে ব্যবসা করছেন। সাথে কিন্তু দাদনের যে একটি বিষয় রয়েছে, সিন্ডিকেট গুলো জেলেদের দাদন দিয়ে আটকে রাখছেন এবং তারা এই কারণে কিন্তু রেণু শিকার করছেন। এর দায় কতটুকু, এই রেণু শিকারের ক্ষেত্রে জেলেদের দায় কতটুকু, এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা পথে প্রান্তরে ঘুরেছি এবং এখানকার জেলে রয়েছেন যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সাথে কথা বলছি। তারা বলছেন যে সিন্ডিকেট বন্ধ করা গেলে জেলেরা কিন্তু আপনি তারা এই রেণু শিকার থেকে উঠে যাবে পন্থা অবলম্বন করেন। এবং বরগুনায় ৩০টির বেশি সিন্ডিকেট রয়েছে যারা প্রথমে জেলেদের থেকে রেণু শিকার করান এবং এরপরে হকার আছেন, তারা জেলেদের কাছে সংগ্রহ করে গদিতে নিয়ে যান, গদি যেখানে মহাজনরা থাকেন, এবং সেখান থেকে পাইকাররা বিভিন্ন স্থানে, বিশেষ করে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনায় তারা পিরোজপুর যে রুট রয়েছে সেই রুট হয়ে তারা কিন্তু রেণুগুলো নিয়ে যাচ্ছেন। এবং বরগুনার সবচেয়ে বড় সিন্ডিকেট গড়ে উঠেছে চরজনিতে, পাথরঘাটায়, যেখানে তারা কোনো নিয়ম নীতি তোয়াক্কা করছেন এবং প্রশাসনেরও ধার ধারছেন না তারা, এমনটাই কিন্তু সচেতন মহলের অভিযোগ রয়েছে। তবে বরগুনায় যে পচাকুড়ালিয়া নামক একটি স্থান রয়েছে সেখানে জালাল নামে একজন পাইকার রয়েছেন এবং আমি যেখানে রয়েছি ডালভাঙ্গা স্কুল সংলগ্ন এলাকা, এখানেও কিন্তু অনেক সিন্ডিকেট রয়েছে আমরা দেখেছি যেখানে রেণু শিকার করাচ্ছেন জেলেদের দ্বারা। তো সচেতন মহল বলছেন যদি সিন্ডিকেট বন্ধ করা যায় তাহলে কিন্তু মৎস্য সম্পদ কিন্তু একটা বিপর্যয়ের হাত থেকে রক্ষা করবে। কেননা একটি রেণু শিকার করতে গিয়ে
গলদা বা বাগদা চিংড়ি রেণু শিকার করতে গিয়ে জেলেরা নির্বিচারে আরো 150 থেকে 200 প্রজাতির মাছের করবে। কেননা একটি রেণু শিকার করতে গিয়ে গলদা বা বাগদা চিংড়ি রেণু শিকার করতে গিয়ে জেলেরা নির্বিচারে আরো 150 থেকে 200 প্রজাতির মাছের রেণু লার্ভা ধ্বংস করে ফেলে। এটি কিন্তু অশান্তি সংকেত দিচ্ছে দেশের মৎস্য সম্পদের উপর। তো এই ক্ষেত্রে জেলা মৎস্য বিভাগ তাদের অভিযান অব্যাহত রেখেছে। তারা কিন্তু ইতিমধ্যেই 12 লক্ষ রেণু জব্দ করে অবমুক্ত করেছেন বলে জানিয়েছেন। তবে তার পাশাপাশি প্রশাসনকে এগিয়ে আসতে হবে বলে সচেতন মহল দাবি করছেন। তো এই ছিল বরগুনার বিষখালী নদীর পাড় থেকে আমার কাছে সবশেষ তথ্য। উজ্জ্বল। সংস্কার নিয়ে লিখিত প্রস্তাব দেওয়ার পর জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছে জামায়াতে ইসলামী। কিছুক্ষণ আগে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠক শুরু হয়েছে। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ব্যাপারটা এমন নয় যে এই আলোচনা কেবলমাত্র এই 166 করে বা ওই স্প্রেডশিট হবে। আলোচনাটা আমরা মূলত পূর্ণাঙ্গ আপনারা এই পর্যায়ে এখন শুরু করার বক্তব্য দিচ্ছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর আলী রিয়াজ। আমি তাকে ধন্যবাদ মুনির। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে, বিশেষত জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দকে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য, আমাদের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। গত 16 বছর ধরে যখন ফ্যাসিবাদী শাসনের নিপীড়ন বাংলাদেশকে জর্জরিত করে ফেলেছিল, সেই সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, তার কর্মীরা জীবন বাজি রেখে লড়াই করেছেন, গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণ করেছেন। বিচারিক এবং বিচারিক প্রক্রিয়ার বাইরে, বিচার বহির্ভূতভাবে আপনাদের কর্মীরা, আপনাদের নেতৃবৃন্দ নিপীড়নের শিকার হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন। তারপরে আপনারা সাহসিকতার সঙ্গে তা মোকাবেলা করেছেন, সেই সংগ্রামে অংশগ্রহণ করেছেন। সেই জন্য আপনাদেরকে অভিনন্দন। আপনাদের কাছে আমাদের সকলেরই শুভেচ্ছা থাকছে, আমাদের সকলের সমর্থন থাকছে। ওই অর্থে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিরন্তর সংগ্রামে আপনাদের অবদান নিঃসন্দেহে সকলের স্মরণে থাকবে এবং দেশ এবং জাতি নতুন করে আবার যখনই পুনর্গঠিত হবে, যখনই আমরা একটি রাষ্ট্র গঠন করতে পারবো, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানেও আপনাদের ভূমিকা থাকবে, সেটা আমরা আশা করি। 24-এর গণ অভ্যুত্থানের সময় আপনাদের কর্মীরা সাহসিকতার সঙ্গে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, প্রাণ দিয়েছেন। নেতৃবৃন্দ কারাগারে আটক থেকেছেন, তারাও লড়াইয়ের সংগ্রামে উপস্থিত হয়েছেন। রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ সরকারের উদ্যোগ নয়, আসলে এটি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল। টানা দ্বিতীয় দিনের মতো জম্মু কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় পাল্টাপাল্টি গোলাগুলি করেছে ভারত ও পাকিস্তানের সেনারা। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর দাবি, সিন্ধুতে পানি না বইলে প্রবাহিত হবে ভারতীয়দের রক্ত। তবে পাকিস্তানকে সিন্ধুর 1 বিন্দু পানি না দেওয়ার ঘোষণা ভারতের জলশক্তি মন্ত্রীর। তবে দুই দেশের সঙ্গে সুসম্পর্ক থাকায় সংঘাত নিরসনের বিষয়ে আশা ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। নাফিয়া রহমান মননের প্রতিবেদন। ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে 26 পর্যটককে হত্যার পেরিয়েছে 4 দিন। যদিও এখন পর্যন্ত কোনো হামলাকারীকে আটক করতে পারেনি দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অথচ বুলডোজার জাস্টিসের নামে গুড়িয়ে দেয়া হয়েছে সন্দেহভাজনদের ঘর। কয়েক বছর ধরে আসিফ শেখের সঙ্গে যোগাযোগ নেই পরিবারের, তাই তার অপকর্মের দায় কেন স্বজনদের বইতে হবে? অনিশ্চিত ভবিষ্যতের মাঝে দাঁড়িয়ে এই প্রশ্ন আসিফের বোনের। मैंने 1 साल पहले देखा अपने भाई को, तब से मैंने आज तक अपने भाई को नहीं देखा। जब उसने उस टाइम हमारा नहीं सोचा, इस टाइम क्या सोचेंगे वो हमारा? वो तो गए हैं, उनको ढूंढो, इतना फोर्स है, उनको ढूंढो। हमारे साथ क्यों ये नाइंसाफी कर रहे?
এদিকে টানা দ্বিতীয় দিনের মতো জম্মু কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি করেছে দুই দেশের সেনারা। ভারতের অভিযোগ, যুদ্ধবিরতি ভেঙে সীমান্তে গুলি ছুড়েছে পাকিস্তান। পাল্টা জবাব দেওয়ার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি ভারতীয় সেনাবাহিনীর। পেহেলগামের উত্তাপ ভারত পাকিস্তান ছাড়িয়ে পৌঁছে গেছে সুদূর আটলান্টিক পারে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, কাশ্মীর নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন ধরে। তবে দুই দেশের সঙ্গে সুসম্পর্ক থাকায় সংঘাত নিরসনের বিষয়ে আশা ব্যক্ত করেছেন তিনি। The same as it's been, but they'll get it figured out one way or the other. I'm sure that I know both leaders. There's great tension between Pakistan and India, but there always has been. সিন্ধুর পানি চুক্তি স্থগিত করায় উত্তপ্ত পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন। ক্ষমতাসীন দল পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর দাবি, নদে হয় পানি বইবে, নয়তো বইবে ভারতীয়দের রক্ত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের বদলে ভারত বিষয়টিকে দ্বিপক্ষীয় সংঘাতে পরিণত করছে বলেও দাবি করেন তিনি। It's unfortunate that each terrorist attack is turned into a bilateral dispute rather than us focusing on combating terrorism itself. In this instance, as you've seen, it was a terrorist attack in Indian-occupied Kashmir, and the Indian government lost no time in blaming Pakistan. Senator Pakistan এদিকে পেহেলগামে হামলার সঙ্গে ইসলামাবাদকে জড়ানোর বিরুদ্ধে পাকিস্তান পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ হয়েছে। এতে পানি, সন্ত্রাসবাদ বা সামরিক উস্কানি সহ যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে পাকিস্তান পুরোপুরি প্রস্তুত বলে জানান দেশটির উপপ্রধানমন্ত্রী। অন্যদিকে সিন্ধু নদের এক বিন্দু পানি পাকিস্তানকে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ভারতের জলশক্তি মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে সিআর পাতিল জানান, প্রক্রিয়া বাস্তবায়নে চূড়ান্ত করা হচ্ছে রোডম্যাপ। কাশ্মীরে হামলায় নিহতদের প্রতি শোক প্রকাশ করে র্যালি করেছে কংগ্রেস সহ ভারতের বিরোধী দলগুলো। অন্যদিকে লন্ডনের পাকিস্তান হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছে ভারতীয় সনাতন ধর্মাবলম্বীরা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। ওমানের মধ্যস্থতায় আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয়বারের মতো বৈঠকে বসছে ইরান। পরমাণু কর্মসূচি নিয়ে এই আলোচনায় পূর্বের মতো নেতৃত্ব দেবেন মার্কিন বিশেষদূত স্টিভ উইটকফ ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বদলে মিসাইল প্রোগ্রাম বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করছে, যা আলোচনার বাধা তৈরি করতে পারে বলে রয়টার্সকে জানিয়েছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা। এদিকে কূটনীতি ভেস্তে গেলে ইসরায়েলের সঙ্গে ইরানে যৌথ হামলা চালানোর হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি কিংবা প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে প্রায় 240 কোটি টাকা ট্রান্সফার করে তুলনামূলক নিরাপদ ব্যাংকগুলোতে রেখেছে বিসিবি। এখন টেলিভিশনকে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। নিরাপত্তার পাশাপাশি সুদের হার বাড়ানোয় আর্থিকভাবেও লাভবান হচ্ছে বোর্ড, আর এতে বিগত আমলের কেউ কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও মন্তব্য করেছেন ফারুক আহমেদ। আরও জানাচ্ছেন নোমান আবদুল্লাহ। দেশের ক্রিকেটে একের পর এক বিতর্কে সবশেষ সংযোজন বিসিবির অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর অভিযোগ। বিভিন্ন ব্যাংকে থাকা বিসিবির ফিক্সড ডিপোজিটের প্রায় 120 কোটি টাকা বোর্ডের অনুমোদন ছাড়াই অন্য ব্যাংকে সরিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। একটি দৈনিকের এমন খবরে তুলকালাম কাণ্ড বাঁধে। এমন খবরের পর তদন্তে নামে এখন টেলিভিশন, আর তাতে জানা যায় 120 কোটি নয়, প্রায় দ্বিগুণ অঙ্ক ট্রান্সফার করা হয়েছে বিভিন্ন অ্যাকাউন্টে। এখন টেলিভিশনের হাতে আসা এফটিআর স্টেটমেন্টে মিলেছে এমন তথ্য। স্টেটমেন্টে দেখা যায়, রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন 13টি ব্যাংকে নতুন করে এফটিআর খুলেছে বিসিবি, যেখানে বিভিন্ন সময়ে প্রায় 240 কোটি টাকা ডিপোজিট করা হয়। এখন প্রশ্ন উঠতে পারে, আচমকাই কেন এমন সিদ্ধান্ত নিলেন ফারুক আহমেদ? দলিল বলছে, পতিত সরকারের আমলে যেসব ব্যাংকে টাকা রেখেছিল ক্রিকেট বোর্ড, সেসব ব্যাংকে ইন্টারেস্ট রেট ছিল তুলনামূলক কম। উদাহরণস্বরূপ,
আইএফআইসি ও মিডল্যান্ড ব্যাংকে থাকা বিভিন্ন কিস্তির 12 কোটি টাকায় 9 থেকে 10 টাকা হারে সুদ পেত বিসিবি, যেটি মধুমতি ব্যাংকে সরিয়ে নেওয়া হয় 11.5 টাকা সুদের হারে। ফলে মোটা অঙ্কের আয় বাড়ে বিসিবির। স্টেটমেন্টে আরও দেখা যায়, সরকারের লাল তালিকাভুক্ত ব্যাংক জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক থেকে তুলনামূলক নিরাপদ সবুজ ও হলুদ তালিকাভুক্ত ব্র্যাক, মিউচুয়াল ট্রাস্ট ও প্রাইম ব্যাংকে টাকা ট্রান্সফার করেন বোর্ড সভাপতি, যেখানে সুদের হার বাড়ার পাশাপাশি অর্থের নিরাপত্তাও নিশ্চিত হয়। আমি দিচ্ছি 13টা ব্যাংকে 250 কোটি টাকা, 238 কোটি টাকা, সব রেড ব্যাংক থেকে নিয়ে গ্রিন ব্যাংকে দিছি আর ইয়েলোতে দিছি। বিসিবি সভাপতির অভিযোগ, কম হারে ব্যাংকগুলোতে টাকা রেখে মোটা অঙ্কের অর্থ ভোগ করতেন বিগত কমিটির কর্তারা। 8% থেকে 11.5 থেকে 12% দিছি। এখন কারো পার মান্থে 500 কোটি টাকা পকেট লস হইতেছে কারো না কারো, ওই প্রাইসিস চেক দোষর দিয়ে। এই জন্য এই জিনিস করতেছে। তবে বেশিরভাগ পরিচালকদের না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নেয়ার কারণ কি? নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, পতিত সরকারের আমলে দায়িত্বে থাকা বেশিরভাগ পরিচালককে সহজে বিশ্বাস করতে পারেননি ফারুক আহমেদ। নোমান আব্দুল্লাহ, এখন, ঢাকা। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জুলাই অভ্যুত্থানের ঘটনায় সহস্রাধিক মামলার একটিরও তদন্ত শেষ হয়নি। মামলা বাণিজ্য ধীরগতি নিয়ে শহীদ পরিবারের হতাশা। আমার ছেলেরে গুলি করা শেখ হাসিনার বিচার আমি চাই। এটা কোনো লোক দেখানো বিচার হবে না, এবং এটা মানুষকে সান্ত্বনা দেওয়ার বিচার হবে না, এবং এটা বিচার করে দেখাইতে হবে আমাদের। সংস্কার নিয়ে আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামের বৈঠক, যোগ দিয়েছে 9 সদস্যের দল। স্বর্ণের লাগামহীন দামে বিক্রি কমেছে 60% পর্যন্ত। শুল্ক ও বাণিজ্য যুদ্ধেরও প্রভাব পড়ছে বলছে জুয়েলারি সমিতি। ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, যোগ দেবেন অন্ত্যেষ্টিক্রিয়ায়। অংশ নিতে জড়ো হচ্ছেন বিশ্ব নেতারা। জম্মু কাশ্মীর সীমান্তে দ্বিতীয় দিনের মতো ভারত ও পাকিস্তানি সেনাদের গোলাগুলি। সিন্ধুর জল নিয়ে ঘোলা হচ্ছে দুদেশের সম্পর্ক। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।